একজন রোগী গুরুতর অবস্থায়, সময়ের সঙ্গে লড়াই করছে একদল। রোগ নির্ণয় ফাঙ্গাল রোগ, কোটরের ভেতর ফাঁপা করে দিয়েছে, রোগীর তীব্র যন্ত্রণায়, আর চিকিৎসার সরঞ্জাম একটা চেইনস। তবে এই রোগী মানুষ নয়। দেখে মনে হচ্ছে বড় কোনো অস্ত্রোপচার চলছে, অনেকটা তাই। কলকাতায় একটা নির্মাণ প্রকল্পের জন্য এই 4টে গাছ কেটে ফেলার কথা ছিল, কিন্তু সেগুলো কেটে ফেলার বদলে সঞ্জয় জয়সিং আরও কঠিন একটা কাজ করছেন। জীবিত অবস্থাতেই অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। গাছ প্রতিস্থাপনের কথা শুনে অবাক লাগতেই পারে, তবে একটি বড় গাছের মূল্য অনেক, তাই বিশেষ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বাঁচিয়ে রাখা হয়। কলকাতা পুরসভার উদ্যোগে সঞ্জয় জয়সিং চালান শহরের ট্রি অ্যাম্বুলেন্স। রোগাক্রান্ত, ঝড়ে ক্ষতিগ্রস্ত বা উন্নয়ন প্রকল্পের কারণে বিপদে পড়া গাছের জন্য এই পরিষেবা দেওয়া হয়। সেগুলোর খবর জানাতে রয়েছে একটি হেল্পলাইন। হ্যালো, নমস্কার। ইয়েস, ট্রি অ্যাম্বুলেন্স। কীটনাশক, ছত্রাকনাশক সব আছে তো? সব নিয়েছেন? মিসিং নেই। কোনো গাছ বিপদে পড়লে যে কেউ এই হেল্পলাইনে ফোন করতে পারেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় ট্রি অ্যাম্বুলেন্সের দল। গাছে পোকা বা ছত্রাকের সংক্রমণ শনাক্ত করা থেকে শুরু করে বিপজ্জনক ডাল ছাঁটা, এমনকি কাণ্ডে ঢুকে থাকা পেরেক বা তারও সরিয়ে দেন তারা। মাত্র 6 মাসেই শহরের 500টিরও বেশি গাছের কাছে পৌঁছেছে এই পরিষেবা। এই গাছ শুধু বই পড়ে শেখা নয়, বছরের পর বছর গাছের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা কিভাবে কাজ করে সেই ধারণাও দরকার। এই ট্রি অ্যাম্বুলেন্সে শুধু দরকারি যন্ত্রপাতি নয়, জেনারেটর, পাম্প, সার, গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান, শিকড়ের পরিচর্যার সরঞ্জাম সবই রয়েছে। এভরিথিং ইজ দেয়ার ইন মাই ট্রি অ্যাম্বুলেন্স। গাছকে গরম ও দূষণের বিরুদ্ধে শহরের প্রথম প্রতিরক্ষা বলয় বলে মনে করা হয়, এবং কলকাতায় এই দুই সমস্যা ক্রমশই বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে গরমের কারণে অসুস্থ হওয়া রোগীর সংখ্যা, এবং বায়ু দূষণ এতটাই বেশি যে বহু মানুষের জন্য কলকাতার বাতাস অস্বাস্থ্যকর। দিল্লির পর ভারতের দ্বিতীয় সবচেয়ে দূষিত মহানগর কলকাতা। এই সংকটের জন্য অনেকের কাছেই বৃক্ষরোপণ একটা নতুন অর্থ পেয়েছে। রমেশ চন্দ্রনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। কয়েক বছর আগে শ্বাসকষ্ট নিয়ে তার ছোট্ট নাতিকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই অভিজ্ঞতাই তাকে বদলে দেয়। সেই হাসপাতাল যাত্রা তার মনে গভীর ছাপ ফেলেছিল। কলকাতার রাস্তার ডিভাইডারে গাছ লাগানো শুরু করেন তিনি। সেই উদ্যোগ পরে বড় এক আন্দোলনে পরিণত হয়। রমেশের সংস্থা বিনিশা ইতিমধ্যেই হাজার হাজার বীজ ও চারা বিতরণ করেছে শহরের স্কুল পড়ুয়াদের মধ্যে। আজও মনে আছে, আমার নাতি যখন ওই ওয়ার্ডে ভর্তি ছিল তখন শ্বাসকষ্ট নিয়ে একের পর এক শিশুকে সেখানে ভর্তি হতে দেখছিলাম। ট্রি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের গাছ লাগানোর উদ্যোগ, সব মিলিয়ে কলকাতা তার সবুজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে আরেকটি বড় প্রশ্ন সামনে আসে, কলকাতায় আসলে কতগুলো গাছ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতা পুরসভা শহর জুড়ে গাছের গণনা শুরু করেছে। পরিবেশ সাংবাদিক ডক্টর জয়ন্ত বসুর নেতৃত্বে NGIO নামের সংস্থাটি একের পর এক ওয়ার্ড থেকে শহরের গাছের হিসাব নথিভুক্ত করছে। কাজ এখনও শেষ হয়নি, তবে প্রাথমিক ফল মোটেই ভালো নয়, চিন্তার বিষয়। এই কাজটা আপাতত আমরা 4টে বোরোতে করেছি। কলকাতা শহর আপনারা জানেন 16টা বোরো আছে। এখানে আমরা টোটাল আমাদের ফিগার অনুযায়ী 44,513টা গাছ পেয়েছি, এবং এই অঞ্চলে আমি দেখছিলাম প্রায় 12,50,000 মানুষ থাকেন। 44,000 গাছ মানে প্রতি 100 জনের জন্য 3.5 করে গাছ, হুইচ ইজ অ্যাবিসমালি লো। ট্রি অ্যাম্বুলেন্স একটা গাছ বাঁচাতে পারে, স্বেচ্ছাসেবকরা নতুন চারা লাগাতে পারেন, শহরে কত গাছ আছে সেই হিসাবও রাখতে পারেন সাধারণ মানুষ। তবে পরিবেশ কর্মীদের মতে শুধু সাধারণ মানুষের উদ্যোগ যথেষ্ট নয়। একটা শহরের সবুজ রক্ষা করার কাজ শুধু পাড়া বা এলাকার মানুষ করতে পারেন না, এর জন্য আরও বড় পরিসরে সিদ্ধান্ত নেওয়া দরকার। সমস্যা হলো সব দায়িত্ব নাকি সাধারণ মানুষের, এখন চারিদিকে সেটাই বলা হচ্ছে।
কিন্তু এই উদ্যোগের নেতৃত্ব সরকারকেই নিতে হবে। শুধু নাগরিকদের এটা বলে লাভ নেই যে আপনি প্লাস্টিকের স্ট্র ব্যবহার করছেন তাই পরিবেশের ক্ষতি হচ্ছে, তাতে সমাধান হবে না। বড় পরিবর্তন আনতে নীতিগত সিদ্ধান্ত দরকার। Larger policies make the most difference. কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো এই ট্রি অ্যাম্বুলেন্স এখন পরিবেশ রক্ষার এক প্রতীক হয়ে উঠেছে, যেখানে সাধারণ মানুষের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা দুটোই একসঙ্গে কাজ করছে। এই উদ্যোগ হয়তো শহরের সব পরিবেশগত সমস্যার সমাধান করবে না, তবে দায়িত্ব ভাগ করে নিলে যে পরিবর্তন আনা সম্ভব সেটাই দেখিয়ে দিচ্ছে এরা। No, it's not necessary. গাছকে বুঝতে হলে যে উদ্ভিদবিদ্যার ছাত্র হতে হবে তা কিন্তু নয়। একজন গাড়ির মেকানিকও হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু প্রতিদিনের কাজের অভিজ্ঞতা থেকেই তিনি গাড়ি সম্পর্কে অনেক কিছু জানেন। Everyday work. সুতরাং হ্যাঁ, গাছ প্রতিস্থাপনের বিষয়টা হয়তো অস্বাভাবিক বা কঠিন মনে হতে পারে, কিন্তু যে শহর তার সবুজ হারিয়ে ফেলছে, এই উদ্যোগ তাকে একটাই কথা মনে করিয়ে দেয়: শহরের প্রতিটি গাছ আজ অমূল্য। বেঙ্গালুরু তীব্র জলের সংকটের মুখোমুখি। শহরে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার জলের ঘাটতি। জল রেশন করা হচ্ছে, সরবরাহ সীমিত, খরচ পড়ছে বেশি, আর ক্রমশই বাড়ছে জলের ট্যাঙ্কারের ওপরে নির্ভরশীলতা। সমাধান করতে প্রতিদিন শহর জুড়ে হাজার হাজার জল শোধনাগার বিশাল পরিমাণ জল পরিশোধন করে, কিন্তু এত জল পরিশোধন করার প্রয়োজনই পড়ে না, কেননা এই জলের বেশিরভাগই বিভিন্ন কাজে, যেমন কাপড় ধোয়ার জন্য, বাগান সেচ করার জন্য, অফিস বিল্ডিং ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা যায়, যার কোনোটাই আমরা করছি না। কিন্তু কেন? সেই উত্তরই খুঁজে দেখার চেষ্টা করেছি আমরা। এই পরিশোধিত জল শহরে ব্যবহার করলে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমবে। আমরা এই জল পরিশোধন করে শিল্প প্রতিষ্ঠানে পাঠাই, যাতে পানীয় জলের বদলে এটা ব্যবহার করা যায়। কিছুদিন আগেও এই ওয়াশিং মেশিনগুলোতে নর্দমার নোংরা জল ব্যবহার করা হতো। আজ সেই জলেই ধোয়া হচ্ছে কাজের পোশাক, বিছানার চাদর, এমনকি হাসপাতালের কাপড়ও। বেঙ্গালুরুর ঠিক বাইরে এই লন্ড্রিতে প্রতিদিন বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। এই লন্ড্রিতে প্রতিদিন 20,000 লিটার জল ব্যবহার করা হয়। যে শহরে বহু বছর ধরেই জলের সংকট, সেখানে এই পরিমাণটা অনেক। প্রায় 1,20,00,000 মানুষের বাস বেঙ্গালুরুতে, ভারতের সবচেয়ে বড় শহরগুলোর একটা। এবং শুধু বাড়িঘর নয়, কারখানা, লন্ড্রি, এমনকি ডেটা সেন্টারগুলো জলের উপর নির্ভরশীল। এই চাহিদা মেটানোর চেষ্টা করছে শহরের জল সরবরাহ করার সংস্থা BWSSB, কিন্তু সেটা ক্রমেই কঠিন হয়ে উঠছে। জলবিদ শশাঙ্ক পালুর ব্যাপারটা বোঝালেন। এখন চারদিকে নির্বিচারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে। পিনিয়ার মতো পুরনো শিল্পাঞ্চলগুলো কিছুটা হলেও BWSSBর জল পায়, কিন্তু নতুন শিল্পাঞ্চলগুলো পায় না। তাই তারা পুরোপুরি ট্যাঙ্কার এবং নলকূপের জলের উপর নির্ভর করে। এই ডেটা সেন্টারগুলো বেশিরভাগই শহরের প্রান্তে, সে এলাকার অনেক অংশ এখনও গ্রামীণ। ফলে এখন গ্রামের মানুষ এবং ডেটা সেন্টারগুলোর মধ্যে জল নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। নর্দমার পরিশোধিত জল একেবারেই অপরিহার্য, কিন্তু পরিষ্কার করার পর সেই জল কোথায় যায়? শহর জুড়ে বিভিন্ন জায়গায় 3,000-এরও বেশি শোধনাগারে নর্দমার জল পরিশোধন করা হয়। এটাই বিশ্বের সবচেয়ে বড় জল পরিশোধন করার নেটওয়ার্ক। প্রায় 1600 MLD জল পরিশোধন করা হয়। আমরা প্রতিদিন প্রায় 1400 থেকে 1600 MLD ভূগর্ভস্থ জল ব্যবহার করি। এই পরিশোধিত জলটা যদি শহরে ব্যবহার করা যায়, তাহলে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমে যাবে। এই শোধনাগারের অনেকগুলোই আবাসিক এলাকায়, কিন্তু পরিশোধিত জলের বড় একটা অংশ ব্যবহারই করা হয় না। সেই জল শেষ পর্যন্ত কোথায় যায় সেটা দেখতে আমরা গেলাম দোদাবোমাসান্ড্রা হ্রদে। এই এলাকার সবচেয়ে বড় শোধনাগার থেকে প্রতিদিন 1 কোটি লিটার পরিশোধিত জল সরাসরি এই হ্রদে এসে পড়ে। কিন্তু এই হ্রদে আবার অপরিশোধিত নর্দমার জলও এসে পড়ে। ফলে পরিশোধনের জন্য যে সম্পদ ও শ্রম ব্যয় করা হয়, সেটা যেন এই হ্রদে এসে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জল সরাসরি শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কাজে ব্যবহার করাটাই বেশি যুক্ত।
এই সমস্যারই সমাধান করতে চায় একটা স্টার্টআপ, বোসন হোয়াইট ওয়াটার। মাত্র ৩ বছর আগে তাদের যাত্রা শুরু। শোধনাগার থেকে আংশিকভাবে পরিশোধিত জল নিয়ে সেগুলো তারা আরও ভালোভাবে পরিষ্কার করে, তারপর কাছাকাছি শিল্পাঞ্চলে সরবরাহ করে, যার মান একদম পানীয় জলের মতো। এটাই প্রথম ধাপ। প্রথমে জলে পিএইচের মাত্রা ঠিক করা হয়, তারপর জলটা এই মিডিয়া ফিল্টারের মধ্য দিয়ে যায়। এতে জলে থাকা ভাসমান কঠিন পদার্থ দূর হয়, সেই সঙ্গে কিছু জৈব দূষণ ও জলে থাকা রং সরিয়ে নেওয়া হয় এবং সরানো হয় লোহার সামান্য অংশ। এরপর একটা ডোজিং সিস্টেম ব্যবহার করা হয় যাতে জলে খনিজের আস্তরণ না জমে। সবশেষে জলটা মাইক্রোফিল্টারের মধ্য দিয়ে যায়। নর্দমার জল পুনর্ব্যবহারের নতুন উপায় খুঁজছে আরও কয়েকটি স্টার্টআপ। বিদ্যুতের সাহায্যে পরিশোধন করে ওপেন ওয়াটার সংস্থা, কোনো ফিল্টার বা রাসায়নিক ছাড়াই। ইকোএসটিপি টেকনোলজিস আবার ব্যাকটেরিয়া ব্যবহার করে। তাদের জৈব পদ্ধতিটা তৈরি হয়েছে গরুর হজমের প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে। পদ্ধতি আলাদা হলেও সবার লক্ষ্য একটাই। তবে মানুষ এখনও পরিশোধিত বর্জ্য জল ব্যবহার করতে চান না। এই আবাসনের জল পুরোপুরি পরিশোধন করা হয়, তবু সেটা শুধু ব্যবহৃত হয় কাছাকাছি শিল্প প্রতিষ্ঠানকে ঠান্ডা করতে। এতে পানীয় জল বাঁচে ঠিকই, কিন্তু ধারণা ও অভ্যেস বদলালে অনেক কিছুই করা সম্ভব। 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারতের কারণে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে শুরু করেন এবং শৌচাগারের সুবিধাও পান। স্বচ্ছ ভারত অভিযান শুরু হওয়ার আগে অনেকের বাড়িতে শৌচাগার পর্যন্ত ছিল না, তাই বাড়িতে টয়লেট বানানো থেকে শুরু করে সেই জল পরিশোধন করে আবার ব্যবহার করা, এটা অনেক বড় একটা পরিবর্তন। আমার মনে হয় এই জন্য মানুষকে আরো সচেতন করতে হবে, বিশেষ করে স্কুল কলেজের মাধ্যমে। বেঙ্গালুরুর বিপুল চাহিদার তুলনায় বোসনের নেটওয়ার্কটা এখনো ছোট, তবুও তারা প্রতিদিন প্রায় 15 লক্ষ লিটার পরিশোধিত জল সরবরাহ করছে। আমরা যদি 14,36,000 লিটার জল পুনর্ব্যবহার না করতাম তাহলে দুটো সমস্যা হতো। একদিকে এটা নর্দমায় বর্জ্য জল হিসেবে চলে যেত, কেউ সেটা নিয়ে ভাবত না, এবং অন্যদিকে এই একই পরিমাণ জল পানীয় জলের উৎস থেকে তুলে আনতে হতো। এখনও বেঙ্গালুরুর নর্দমার জলের খুবই নগণ্য একটা পরিমাণ পরিশোধন করা হয়। তবে এই শহরে জলের সংকট বাড়ছে, আর তা মোকাবিলায় পরিশোধিত নর্দমার জল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জীবন্ত এই এক মুঠো মাটিতে আছে অসংখ্য অণুজীব। আমরা যা খাই তার বেশিরভাগই আসে মাটি থেকে, আর আমাদের পানীয় জলের অনেকটাই প্রাকৃতিকভাবে পরিশোধিত হয় মাটির মধ্যে দিয়ে। আর মজার ব্যাপার হলো, কিছু জীবন রক্ষাকারী ওষুধ যেমন স্ট্রেপ্টোমাইসিন, যা যক্ষ্মা নিরাময় করে, এমনকি পেনিসিলিনও আসে মাটির অণুজীব থেকে। কিন্তু মাটির অপরিসীম ভান্ডার নেই আমাদের কাছে। তার কারণ 1 সেন্টিমিটার উর্বর উপরি মাটি তৈরি হতে 1000 বছর লেগে যায়। আর আমাদের জন্য সমস্যাটা আরোই গুরুতর, তার কারণ ভারতে 1/3 উপরি মাটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের স্বাস্থ্য খারাপ হলে আমরা কি করি? পরীক্ষা করাই, রোগ নির্ণয় করি, আর তারপর শরীরের যা প্রয়োজন তাই দিই। তাহলে মাটির স্বাস্থ্যের জন্য আমরা একই কাজ করি না কেন? এটি একটি ভ্রাম্যমাণ গবেষণাগার যেখানে মাটি পরীক্ষা করা হয়। ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় এই গবেষণাগারের সাহায্যে বিজ্ঞানীরা উর্বরতা কমতে থাকা মাটি থেকে ভালো ফসল পেতে কৃষকদের সাহায্য করেন। ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের এই দলটি বিনামূল্যে মাটির নমুনা পরীক্ষা করে, কৃষকদের পরামর্শ দেয়। প্রথমে খামারের 4 কোণা থেকে মাটির নমুনা নিতে হয়। গভীর করে গর্ত খুঁড়তে হয়। গর্তের মাটি ব্যাগে ভরে বিজ্ঞানীদের দিতে হয়। তারা তখন বলে দেন আপনার জমিতে কোন ফসল ভালো হবে। জলবায়ু পরিবর্তনের কারণে তেলেঙ্গানার মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2025 সালের মার্চ পর্যন্ত ছিল দীর্ঘ খরা, তারপর আসে অপ্রত্যাশিত অতিবৃষ্টি। এতে পুরো ফসল নষ্ট হয়ে যায়। 350 বর্গ কিলোমিটারের বেশি ধানের জমি ও প্রায় 50 বর্গ কিলোমিটার তুলোর জমি ডুবে যায়। ভুট্টার সাথে তুলো আর ধান রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। জলবায়ুর চাপের কারণে ভালো ফলন পেতে এই সবকটি চাষেই অনেক পরিমাণে রাসায়নিক সার লাগে। এই দুষ্টচক্র নিঙ্গাম্মা এসিমপুরমতোর মতো কৃষকদের ধ্বংসের কিনারায় ঠেলে দিচ্ছে। সব রকম চেষ্টার পরেও বন্যায় তার তুলোর ফলন নষ্ট হয়েছে।
প্রতি মাসে কীটনাশক ছেটাতে হয়, মাটিতে সার মেশাতে হয়, ফসলে 3 বার পুরো সার দিতে হয়। এর অনেক খরচ। আমাদের পুরো খরচের অর্ধেকই এতে চলে যায়। যদি পুরো পরিবার কাজ করে তবেই এই হিসেব, কিন্তু মজুর ভাড়া করতে হলে আমাদের একেবারেই কোনো লাভ থাকে না। মাটির পরীক্ষার ভ্রাম্যমাণ গবেষণাগার এই পরিস্থিতি বদলাতে চায়। কৃষকদের জমি থেকে মাটির নমুনা নেওয়া হয়, তা পরীক্ষা করে দেখা হয় কোন পুষ্টি পদার্থ আছে আর কোনটা নেই, এবং জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের মতো সূক্ষ্ম পুষ্টি পদার্থের প্রয়োজন আছে কিনা। পুরনো ভুলগুলো শুধরাতে সাহায্য করাই এর লক্ষ্য। সবুজ বিপ্লবের পর উচ্চ ফলনশীল বিকল্প এসেছে। আমাদের কৃষক থেকে শুরু করে সমস্ত প্রকল্প এনপিওকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম নির্ভর হয়ে পড়ে। ফলে সারের ভারসাম্য নষ্ট হয়েছে। পরিস্থিতি সামলাতে হলে আমাদের পরিমাপ করতে হবে, অর্থাৎ আজকের চাহিদা অনুযায়ী সূক্ষ্ম পুষ্টি পদার্থের দিকেও নজর দিতে হবে। অটোরিকশায় পাশাপাশি বসে থাকা মোগালাম্মা আর তার বন্ধু নিঙ্গাম্মা, কিন্তু তারা ভিন্ন মেরুর বাসিন্দা। নিঙ্গাম্মাকে আমরা আগে দেখেছি, বৃষ্টিতে তার তুলোর ফসল নষ্ট হয়েছে। মোগালাম্মার থেকে নিঙ্গাম্মা আলাদা। তিনি প্রচুর কৃত্রিম সার ব্যবহার করেন। মাটি পরীক্ষা করাবেন কিনা তা তিনি এখনও ঠিক করেননি। প্রথমে তিনি জানতে চান তার বন্ধু কেন ফসল নিয়ে কম সমস্যার মুখোমুখি হন। জৈব বহু ফসলি কৃষক হিসেবে মোগালাম্মা এখনও পুরনো দিনের ফসল ফলান। তিনি 25টির বেশি ধরনের সবজি, মিলেট ও ডাল চাষ করেন। এই ফসলের মাধ্যমেই তার মেয়ের পড়াশোনার খরচ চলে, তাদের 3 জনের পরিবার খেতে পায়। তিনি বাণিজ্যিক চাষের লোভে পড়েননি। অর্থকরী ফসলের ক্ষেত্রে কীটনাশক ছড়াতেও জল লাগে। আমাদের এমন বাধ্যবাধকতা নেই। জৈব পদ্ধতিতে চাষ করলে পোকা ধরে না। আমাদের নিজেদের খাবারেরও উপায় থাকে। এটা সব দিক থেকেই ভালো। স্থানীয় কৃষি পরামর্শ কেন্দ্র মাটি পরীক্ষা করে। বিজ্ঞানীরা নিয়মিত মোগালাম্মার কাছে আসেন। তিনিও তাদের পরামর্শ ভালোমতো মেনে চলেন। আমি খামারের মাটি পরীক্ষা করে তবেই সার দিই। কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট বানিয়ে মাটিতে মেশাই। অন্য কৃষকেরা চাষের জন্য ফসফরাস সমৃদ্ধ সার যেমন ডিএপি ও ইউরিয়া ব্যবহার করতে পছন্দ করেন। আমরা আমাদের চাষের ক্ষেত্রে তা ব্যবহার করি না, তাই আমার ফসলে বেশি খরচ একেবারেই করতে হয় না। ভ্রাম্যমাণ গবেষণাগার থেকে পরীক্ষার ফলাফল এসেছে। কৃষকেরা প্রত্যেকে সয়েল হেলথ কার্ড পান। তাতে জমির অম্লতা, খারত্বের মান, পুষ্টি উপাদান ও অণুজীবের তথ্য থাকে। এছাড়া কোন সার ব্যবহার করতে হবে, কোন ফসল বদলাতে হবে সেই বিষয়ক পরামর্শ থাকে। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তবে অনেকেই শুরুতে সন্দিহান ছিলেন। ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার বাস চালু হওয়ার পর লোকজন ভাবতেন, আমার জমির মাটি আমি যে কোনো কাউকে কেন দেব, কোন বিশ্বাসে দেব? আমি যদি এখন হঠাৎ করে গিয়ে বলি তোমার মাটি পরীক্ষা হবে, সেই কথা কেউ বিশ্বাস করবে না। ৬৬ বছরের কৃষক কোম্পাল্লি ভীরাস্বামী বলছেন, মাটির পরীক্ষার ফলাফল তার খরচ কমিয়েছে, ফলন বাড়িয়েছে এবং মাটির আর্দ্রতা ভালো রেখেছে। বিজ্ঞানীদের পরামর্শ মেনে চললে খরচ কম হয়। আমি এখন কম সার ব্যবহার করেও ভালো ফলন পাই। বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী সমন্বিত কৃষি পদ্ধতিতে তিনি জৈব সারও বানান। পরিবর্তন সম্ভব। ভীরাস্বামী কোম্পাল্লির মতো কৃষকেরা তা করে দেখাচ্ছেন। তিনি এখন সারের ওপর কম নির্ভরশীল। তার জমির মাটির সমস্যাও দূর হতে শুরু করেছে। বিজ্ঞানীরা পরবর্তী কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা 2023 সাল থেকে তেলেঙ্গানায় 3000-এরও বেশি কৃষকদের মাটি পরীক্ষা করেছেন, যার সংখ্যা সামনে আরও বাড়বে। মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে দুপুরের খাওয়া মানে শুধু পেটের খিদে মেটানো নয়। প্ল্যান্টিনা মুজাইরের রান্নায় শুধু স্বাদ নয়, রয়েছে শেকড়ের টান। প্রাকৃতিক ও স্থানীয় উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে তিনি এক ফসলি চাষের একচেটিয়া প্রভাব থেকে মুক্তির পথ দেখাচ্ছেন। এই পাত্রে আমি হলুদ, লঙ্কা আর নুন মিশিয়েছি। এবার এতে মাছগুলো দিচ্ছি।
আমি তেল দিইনি, শুধু জলেই রান্না করছি, কারণ এই মাছ প্রাকৃতিকভাবেই চর্বিযুক্ত আর এর স্বাদও দারুণ। খোয়েং গ্রামে তাঁর ক্যাফে মেই রামিউ, যার মানে ধরিত্রী মাতা। এই ছোট্ট ক্যাফেতে চলছে এক নীরব বিপ্লব। পৃথিবীর অধিকাংশ খাবার মাত্র 12টি গাছ আর 5টি প্রাণী থেকে আসে। প্ল্যান্টিনার লড়াই ভারতের হারিয়ে যাওয়া স্বাদগুলিকে আবার পাতে ফিরিয়ে আনা। প্রকৃতি তাঁর ক্যাফের মেনু ঠিক করে দেয়। অনেকে এখনো বনের লতাপাতা বা শাকসবজির গুরুত্ব বোঝেন না, তারা সেগুলো ফেলে দেন। প্রাকৃতিকভাবে যখন যা পাওয়া যায় আমরা তাই দিয়েই রান্না করি। প্ল্যান্টিনার ক্যাফে এখন ভালোভাবেই চলছে। রাস্তার ধারের এক চায়ের দোকান থেকে তার যাত্রা শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে। খোয়েংয়ে একটা রাস্তা তৈরি হলো যা এই জায়গাকে বাইরের দুনিয়ার সাথে জুড়ে দিল। বদলে গেল প্ল্যান্টিনার জীবনও। নেক্সফাস বা নর্থ ইস্ট সোসাইটি ফর অ্যাগ্রো ইকোলজি সাপোর্ট মেঘালয় ও নাগাল্যান্ড জুড়ে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের খাদ্যাভ্যাস পুনরুজ্জীবিত করা, জীববৈচিত্র্য চিহ্নিত করা এবং ঐতিহ্যবাহী চাষের মাধ্যমে স্থানীয় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য। এর ফলে প্ল্যান্টিনার ক্যাফে বেড়ে উঠে গ্রামের বাইরের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। স্থানীয় নারী ও অল্প বয়সীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনিতে সাধারণ দিনে আমাদের এখানে জনাবারও কর্মী থাকে, কিন্তু শনি রবিবার বেশি লোক লাগে। আমার মনে হয় মেই রামিউ ক্যাফেতে আমি যাই করি, আমি অন্তত গ্রামের অনেকের কর্মসংস্থান করতে পেরেছি। খোয়েংয়ের বেশিরভাগ পরিবারই ছোটখাটো চাষাবাদ বা কম আয়ের কাজের উপর নির্ভর করে, তাই অনেকেরই সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেই রামিউ গ্রামের অর্থনীতির এক রকম ভরসা হয়ে উঠেছে। কৃষক জঙ্গলের খাদ্য সন্ধানী এবং অল্প বয়সীদের তাদের উৎপাদিত পণ্যের জন্য একটি নিশ্চিত বাজার দিয়েছে। রান্নাঘরের কর্মীদের জন্য একজন হলেন স্থানীয় কৃষক রেডিয়ান সিএম। তিনি পুরনো রীতি বাঁচিয়ে রাখায় বিশ্বাসী। ছোটবেলা থেকেই আমি চাষের কাজ শুরু করি। এটা করতে আমার সত্যি খুব ভালো লাগে। আমি যা কিছু ফসল বা সবজি ফলাই সবটাই প্রাকৃতিক, কোনো রাসায়নিক সার দিই না। আমাদের খাওয়ার পর যা বাঁচে সেটা আমি বিক্রি করি। তবে এখন মেই রামিউ ক্যাফে থাকায় আমরা সরাসরি তাদের কাছেই ফসল বেচি। তারা আমাদের থেকে সবজি, ফল আরও নানা আনাজ কেনে এবং প্রাপ্য মূল্যে। আমাদের জীবিকার ভরসা হয়ে উঠেছে এই ক্যাফে। এই কঠিন সময়ে নিজের জমিকে টিকিয়ে রাখতে রেডিয়ান ঐতিহ্যবাহী পদ্ধতি ধরে রেখেছেন। তিনি সময় বুঝে চারা লাগান এবং ধান, আদা, মেটে আলু, বিনস আর মশলার মিশ্র চাষ করেন। এতে তাঁর জমির উর্বরতা আর ফসলের বৈচিত্র্য দুই বজায় থাকে। আর এভাবেই পর্যটকদের জন্য সুস্বাদু খাবার তৈরি হয়। খাবার খুব সুস্বাদু, খুব ভালো, রান্নাও ভালো, সবকিছু প্রাকৃতিক। এমন স্বাদ অন্য কোথাও পাওয়া খুব মুশকিল, তাই আমরা খুব উপভোগ করি। আমরা খুব গর্বের সাথে সবাইকে বলি যে এটা আমাদের সম্প্রদায়ের খাবার। সুস্বাদু হওয়ার পাশাপাশি ক্যাফের খাবার যেন সস্তাও হয়, প্ল্যান্টিনার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের সাধ্য অনুযায়ী দাম ঠিক করা হয়েছে। রোজকার খাওয়ার জন্য একটা বিশেষ পদ, আর পরিবার বা বন্ধুদের জন্য বড় আকারের সম্ভার যা সবাই ভাগ করে খেতে পারে। আর এই সবটাই বাঁশের তৈরি এক ঐতিহ্যবাহী কুঁড়ে ঘরে পরিবেশন করা হয়। প্ল্যান্টিনা বিশ্বাস, সেখানে চারপাশের মাটির টান অনুভব করা যায়। লোকে আমাকে প্রায়ই বলে, তুমি কোনো জমজমাট রাস্তায় দোকান দিচ্ছ না কেন? আমি সবসময় বলি, ভিড়ভাট্টায় দোকান দিলে এর আসল আকর্ষণটাই হারিয়ে যাবে। মানুষ হয়তো আর আসতে চাইবেন না। আমাদের খাবারকে মেই রামিউ বা ধরিত্রী মায়ের খাবার বলা হয়, কারণ এটা প্রকৃতি থেকেই আসে। মাছ হোক, মশলা হোক, আনাজ হোক, প্রকৃতিই আমাদের সব উপকরণের যোগান দেয়। সারা বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাসের 1/3 আসে খাদ্য ব্যবস্থা থেকে। সেখানে আঞ্চলিক খাদ্যরীতি তুলনামূলক কম অভিঘাত সম্পন্ন বিকল্প। এই চর্চা পরিবেশ বান্ধব। বিশ্বজুড়ে এর থেকে শেখার আছে অনেক কিছু।
নারীদের ক্ষমতায়ন, রোজগারের সুযোগ তৈরি করা আর পরিবেশ বান্ধব উপাদান ব্যবহার করা। প্ল্যান্টিনার এই স্থানীয় উদ্যোগ বিশ্বের জন্য একটা বড় বার্তা। এটা এমন একটা ট্রেন্ড যা মেঘালয়ের বাইরেও ছড়িয়ে পড়েছে। 80% ভারতীয় ভোক্তা তারা যা খাচ্ছেন তা কতটা নিরাপদ এবং কতটা পরিষ্কার সেই বিষয়ে যত্নশীল হচ্ছেন, আর সেজন্য এই টেকসই পদ্ধতির কারণে তারা অতিরিক্ত দাম দিতেও ইচ্ছুক। আপনিও কি এই 80%র মধ্যে পড়েন? আপনার চারপাশে অর্গানিক শাকসবজি খুঁজে বের করার চেষ্টা করেন? তাহলে আপনিও কি চাইবেন যে অর্গানিক খাবার আরোই সহজলভ্য হোক? আমাদের জানান, জানতে পারলে খুবই খুশি হব। দেখা হবে আবারও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।